Suspense Studio. সাসপেন্স স্টুডিওতে আজকে আপনাদের জন্য রয়েছে খুনি। চলুন শুরু করা যাক। দেবব্রত চৌধুরী মানুষটি এতই নিরীহ ভালো মানুষ যে বাইরের লোক আড়ালে এবং ছেলেমেয়েরা মুখের সামনেই ভীতু বলে হাসাহাসি করে। দেবব্রত বাবুর অবশ্য তাতে কিছু এসে যায় না। নিজের কাজটুকু নিয়ম মতো মুখ বুঝে করেই তার শান্তি। নিজের কাজ মানে অফিস ছাড়া জপ তপ সন্ধ্যা আহ্নিক, এই আর কি। আর একটা ছোট্ট বাগানটির দিকে সন্ধ্যা সকাল নজর রাখা। বীরভূম জেলার বোলপুরের কাছে এর আদি বাড়ি। সেখান থেকেই স্কুলে ফার্স্ট ডিভিশনে ম্যাট্রিক পাস করে সেই যে কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, সেই থেকেই তিনি একেবারে কলকাতার মানুষ হয়ে গেছেন। সায়েন্স নিয়ে তিনি কলেজে পড়েন। উঠতি বয়সে বোধ হয় সায়েন্স নিয়ে পড়ার গুণেই বিজ্ঞান ভক্তরা খুব বেশি হয়েছিলেন। ফলে কোনো সংস্কার, অলৌকিক ঘটনা, তাগা, তাবিজ, মাদুলি এদের গুণাবলী সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিতেন। এই নিয়ে হোস্টেলের ছেলেদের সঙ্গে প্রায় রোজই তর্কও বাধ্য। মানুষের জীবনে কত আশ্চর্য পরিবর্তনই না ঘটে, তাই এনাকে দেখলে বোঝা যায় না। তাই সেই তার্কিক মানুষেরই এখন রিটায়ার করার মুখে ঠাকুর দেবতা, জপ তপ, সন্ধ্যা আহ্নিক সবই করেন। আর এতে তিনি পরম শান্তিও পেয়ে থাকেন। মাঝখানে তো তার এমন অদ্ভুত খেয়াল হয়েছিল যে তিনি পরলোক চর্চাও করতে শুরু করেছিলেন। অর্থাৎ মৃত্যুর পর মানুষ, অর্থাৎ মানুষের আত্মা কোথায় যায় বা তার কি পরিণতি হয়, এইসব তথ্য জানার জন্য দেশি বিদেশি অনেক বইও পড়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত প্ল্যানচ্যাট পর্যন্ত করতেন। প্ল্যানচ্যাটে আত্মাকে ডেকে কিছু কিছু প্রশ্নও করতেন। পরে অবশ্য স্ত্রী অপছন্দ করায় বাধ্য হয়েই প্ল্যানচ্যাট করা ছেড়ে দেন। তাই এখন বড় বড় ছেলেমেয়েরা যখন হাসতে হাসতে তাকে বলে, বাবা তুমি এক নম্বরের ভীতু, তখন তিনি গম্ভীর হয়ে যান। তাকে ভীতু বলার যেটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে তিনি বাড়ি করলেন কলকাতার এমন এক প্রান্তে যেখানে ট্রাম বাসের শব্দটুকুও শোনা যায় না। এমন এক জায়গায় বাড়ি কিনলেন কেন? প্রপার কলকাতায় কি ভালো জায়গা ছিল না, নাকি পাননি? আসলে কিন্তু তা নয়। সেই 1946 সাল থেকে মধ্য কলকাতায় থাকার সময় এত হাঙ্গাদাঙ্গামা, ট্রাম বাস পোড়ানো, পুলিশের নির্মম গুলি চালানো, খুন খারাপি, অ্যাক্সিডেন্ট দেখেছেন যে এখন তিনি তা সেসব আর সহ্য করতে পারেন না। আর ওসব ব্যাপার তো থেমে যায় না, বরং এখন যত দিন যাচ্ছে আরও বেড়েই চলেছে। কাজেই এই নিরিবিলি জায়গায় তিনি বেছে নিয়েছেন। অথচ এই তুমিই নাকি প্ল্যানচেট করতে? প্রশ্ন করে MA পাস করা তার বড় মেয়ে। হ্যাঁ তা করতাম। তখন ভয় করতো না? না, ভয় বলে যে জিনিসটা আমার কোনোদিনই ছিল না, আজও নেই। তবে ওই সব দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপি দেখলে মনের উপর কেমন একটা চাপ পড়ে। মেজো ছেলে কানু জিজ্ঞাসা করে, এখনো তুমি প্ল্যানচ্যাট করতে পারো? পারি বই কি, তবে আগে যেমন প্ল্যানচেটে কাঠের ছোট টেবিল ছিল, এখন তো আর সেসব পাওয়া যাবে না। তবু একটা কাপ আর চকখড়ি পেলে কাজ হয়ে যাবে। একটা কাপ আর একটা চকখড়ি? হ্যাঁ হ্যাঁ, সাধারণ চায়ের কাপগুলো। ছেলে মেয়ে দুজনেই বলে উঠল, একবার প্ল্যানচ্যাট করো না, আমরা দেখব। দেবব্রত স্ত্রীর ভয়ে অনেকদিন প্ল্যানচ্যাটে বসতে পারেন। আজ একবার ইচ্ছা হলো, কিন্তু কানুর মা শোনা মাত্রই একেবারে অগ্নিমূর্তি হয়ে সবাইকে ধমক দিয়ে বললেন, না, এ বাড়িতে ওসব আত্মা নিয়ে ছেলে খেলা চলবে না। ব্যাস হয়ে গেল, প্ল্যানচ্যাটের পর্ব ওইখানেই শেষ। কিন্তু দেবব্রত জানতেন না, এই বয়সে খুব শিগগিরই তাকে অন্তত একদিন প্ল্যানচ্যাট নিয়ে আবার বসতে হবে। অফিসের একটা কাজে হঠাৎ তাকে একদিনের জন্য যেতে হলো বর্ধমান জেলার এক মহকুমা শহরে। সেখান থেকে আবার রিক্সা নিয়ে মাইল 3 দূরের একটা গ্রামে। এমন এক জায়গা যেখানে হোটেল টোটেলের কোনো বালাই নেই। রাতে থাকবেন কোথায়? অফিসেরই এক ভদ্রলোক সেই গ্রামের তার পরিচিত এক ভদ্রলোককে চিঠি লিখে অনুরোধ করেছিলেন যেন এক রাত্রির জন্য তার এই অফিসের সহকর্মীটিকে থাকতে দেওয়া হয় তার বাড়িতে। দেবব্রতবাবুকে বারবার করে এটা বলে দেওয়া হয়েছিল ওখানে গিয়ে যেন বাড়ির কর্তার কথা না জিজ্ঞাসা করেন।
কেননা বৃদ্ধ ভদ্রলোকের একটি ছেলে নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকে তিনি শোকে একেবারে পাগল হয়ে গেছেন। তাকে একটা ঘরে তালা বন্ধ করে রাখা হয়। সেই হতভাগা ছেলেটির কথা উঠলে সবাই নতুন করে দুঃখ পাবে, তাই আর কি। দেবব্রত ভাবলেন ওসব ফ্যামিলি ম্যাটারে যাওয়ার তার কি দরকার, তাই না? চুপচাপ কোনো রকমে একটা রাত কাটিয়ে দিতে পারলেই হলো আর কি। পরিবারটি সত্যিই খুব ভদ্র, শুধু ভদ্রই নয়, যথেষ্ট আধুনিকও। বাড়ির যিনি বড় ছেলে তার নাম বিনয়বাবু, শার্ট ছাপিয়ে গেছে। তার বড় ছেলেটি রাউল কেরারে কাজ করে, ছুটিতে বাড়িতে এসেছে। মেয়ে সুষমাও কয়েকদিনের জন্য বাপের বাড়িতে এসে রয়েছে, সেও MA পাস। বড় ছেলের ভালো নাম জানা গেল না, তবে তার ডাক নাম হলো ব্রত। এ বাড়ির যিনি বড় বউ অর্থাৎ বিনয়বাবুর স্ত্রী, তিনিও খুব প্রগতিশীল মহিলা। একজন বাইরের ভদ্রলোকের সামনে বেরিয়ে তিনি স্বচ্ছন্দে আলাপ করলেন। বলা বাহুল্য, আদর অভ্যর্থনার কোনো রকমের ত্রুটি এরা করেননি। বাড়ির টিপিক্যাল যেমন পুরনো বাড়ি হয় না, একতলা বাড়ি, পলস্তরা খসে পড়েছে, মোটা মোটা কড়ি, জানলাগুলো ছোট ছোট, ফলে প্রায় ঘরগুলি কেমন অন্ধকার আর স্যাঁতস্যাঁতে গন্ধ। ঘরের বাইরে মস্ত উঠান, সেখানেই ধানের মড়াই, ধান ভাঙার চাকি, গোয়াল ঘর পর্যন্ত সবই আছে। তবু কোথায় যেন ওদের সবার মনে একটা চাপা দুঃখের ভাব। সেটা হয়তো পুত্রশোকে পাগল ওই বন্দি বৃদ্ধের জন্যে। রাতে খাবার পর গল্পের আসর বসল। সবার সঙ্গে বিনয়বাবুর স্ত্রীও বসলেন পানের ডিবে নিয়ে। নানান পরিচয় পর্বে গল্পে জমে উঠল। গ্রামের সুখ সুবিধে, পুজো পার্বণ থেকে শুরু করে গ্রামের পলিটিক্স পর্যন্ত। শেষে ভূতও এসে পড়ল। কথায় কথায় সুষমা বলল, কাকাবাবু, আপনি কখনো ভূত দেখেছেন? দেবব্রত হেসে বললেন, কলকাতায় আর কোথায় ভূত পাবো মা, এত লোডশেডিংয়ের সুবিধা, তবু তেনারা দেখা দেন না। সুষমা বলল, কিন্তু আমাদের এখানেই ভূত আছে, আর এই বাড়িতেই। জানেন, মা এ বাড়িতে প্রায়ই ভূত দেখে। বিনয়বাবুর স্ত্রী কিছুমাত্র লজ্জিত না হয়ে মুখে আর একটা পান গুঁজে বললেন, ভূত কিনা জানি না, তবে অন্ধকারে এঘর ওঘর করার সময় মাঝে মাঝে কি যেন ছায়ার মতন সামনে এসে দাঁড়ায়, তারপরই হঠাৎ মিলিয়ে যায়। দেবব্রত ভয় পাওয়া তো দূরের কথা, বেশ পুলকিত হলেন। বললেন, তা একবার প্ল্যান চেট করে দেখতে পারেন। ব্রত বলল, প্ল্যানচেট নামটা তো শুনেছি বটে, কিন্তু কখনো দেখিনি। দেবব্রত বিজ্ঞের মতো হেসে বললেন, ও আর এমন কি ব্যাপার, আমি এক সময় প্ল্যান চেট করে কত আত্মা নামিয়েছি। আপনি প্ল্যানচেট করতে পারেন? দেবব্রত গোঁফের ফাঁকে একটু হাসলেন। বললেন, একটা কাপ আর একটা চক খড়িয়ে নিয়ে এসো, দেখিয়ে দিচ্ছি। সুষমা মহা উৎসাহে বলে উঠল, কি রকম কাপ? একটা সাধারণ চা খাবার কাপ, তবে ভালো করে ধুয়ে মুছে এনো। সুষমা তখনই একরকম ছুটে গেল। তারপর একটু পরেই একটা পরিষ্কার সাদা কাপ আর একটা চকখড়ি নিয়ে এলো। তারপর দেবব্রতর নির্দেশে মসৃণ জায়গা দেখে ভালো করে গঙ্গা জল দিয়ে মুছে ফেলা হলো। জায়গাটা শুকালে এবার দেবব্রত বেশ গম্ভীরভাবে এগিয়ে এসে খড়ি দিয়ে বেশ বড় করে একটা গোল গণ্ডি টানলেন। তারপর সেই গণ্ডির ডান দিকের মাথা থেকে A, তার নিচে B, তার নিচে C, এমনি করে Z পর্যন্ত লিখলেন। দেখে মনে হলো গণ্ডিটা যেন কতগুলো ইংরেজি অক্ষরের মালায় পরিণত হয়েছে, মানে গলায় মালা যেন পরানো হয়েছে গোলকটার ভিতরে। তারপর সেই বড় গণ্ডির ঠিক মাঝখানে ছোট্ট আরেকটি গোল গণ্ডি টানলেন। তারপর সেই ছোট্ট গণ্ডির মধ্যে কাপটি উপুড় করে রাখলেন। ব্যাস, এবার বড় আলোটা নিভিয়ে দিয়ে ডিম আলোটা জ্বালো। ব্রত তখনই উঠে গিয়ে বড় আলোটা নিভিয়ে দিয়ে হালকা নীল আলোটা জ্বেলে দিল। বেশ, ধূপ আছে? ধূপ আছে, নিয়ে আসবো? হ্যাঁ, মানে জায়গাটা যতদূর সম্ভব পবিত্র করা আর কি। ধূপদানিতে দুটো ধূপও জ্বেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে যেন পুরো ঘরের হাওয়াটাই বদলে গেল। এবার তোমাদের দু একটা কথা আগে বলে নিই। দুজনকে বসতে হবে কাপের দুদিকে একটা করে আঙুল শুধু ছুঁয়ে। যে দুজন বসবে তারা এমন কাউকে স্মরণ করবে যিনি দুজনেরই চেনা। একাগ্রচিত্তে ভক্তিভরে স্মরণ করবে। তারপর যখন দেখবে কাপড়টা নড়ছে তখন তাকে জিজ্ঞেস করবে কে এসেছেন। তারপর তোমাদের যা প্রশ্ন থাকবে আত্মা ওই কাপ দিয়ে ইংরেজি লেটারগুলো ছুঁয়ে ছুঁয়ে ইংরেজিতে সংক্ষিপ্ত উত্তর দেবেন। এবার তাহলে তোমরা ঠিক করো কাকে ডাকবে আর কে দুজন বসবে। কৌতূহল যেমন আছে
তেমনও ভয়ও করছে। শেষ পর্যন্ত সুষমা আর ব্রত দুরু দুরু বুকে এসে বসলো সেখানে। কাকে ডাকবে ঠিক করলে? এ আর কঠিন কি, কত চেনা জানা লোকেই তো এর মধ্যে মারা গেছেন। ধীর গাঙ্গুলিকে ডাকলেই তো হয়। ধীরু গাঙ্গুলি? ওই সুদখোর বদমাস? না না, ওকে ডেকে কাজ নেই। ব্রত তখন একটু ভেবে বলল, তবে ঘোষদের হরেন বাবু? ওরে বাবা, ওই রাগী লোককে? না না, কখনো না। উনি তো ঝগড়া করতে করতেই হার্ট ফেল করেছিলেন। তাহলে? মা, তোমার সেই গঙ্গা জলকে... না বাপু, সে ছিল বেজায় সুচিবাইয়ে। দেখতি না, আমাদের ঘরে এসে বসতে চাইতো না। মহা মুশকিল। তাহলে কাকে ডাকা যায়? বেশ একজন ধীর স্থির ভদ্র নম্র মানুষ হলেই ভালো হয়। দেবব্রত গুরু গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ, সেই রকমই কারো কথা তোমরা ভাবো, নইলে তেমন স্পিরিট হলে বড্ড বিরক্ত হয়। হঠাৎ করেই সুষমা বলে উঠল, ছোট কাকাকে ডাকলেই হয় না? ছোট কাকার কথাটা উঠতেই এক মুহূর্তে সবার মুখে দুঃখের ছায়া নেমে এলো। এতক্ষণে বিনয়বাবু কথা বললেন। তিনি বললেন, কিন্তু সে যে মারাই গেছে তা তো আজ পর্যন্ত সাব্যস্ত হয়নি। এই বলে তিনি দেবব্রতর দিকে তাকালেন। এই একটা আমাদের ফ্যামিলি ট্র্যাজেডি। সে আজ প্রায় 40 বছর আগেকার কথা। আমারই ছোট ভাই কলকাতায় কলেজে পড়তো হোস্টেলে থেকে। একদিন ওরা কয়েকজন বন্ধু মিলে মাধবপুর গিরিডি বেড়াতে গেল। 3-4 দিন পর ফিরলো সবাই। ফিরলো না শুধু আমার ভাইটা আর ওর এক বন্ধু। জানা গেল ওরা দুজনে গিরিডি থেকে উসরি ফলস দেখতে গেছে। 2 দিন পর বন্ধুটি ফিরে এলো একা একা। তাকে জিজ্ঞেস করা হলে সে তো অবাক। বলল ও তো শেষ পর্যন্ত উসরি দেখতে যায়নি, কলকাতায় ফিরে এসেছিল। বন্ধুটি জোর দিয়ে বলল সে নিজে ওকে ট্রেনে তুলে দিয়েছিল, কিন্তু ভাই আর ফেরেনি। এই পর্যন্ত বলে বিনয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেবব্রত কিছুক্ষণ গুম হয়ে চুপ করে বসে থাকে। তারপর বলে, যদি তিনি মারা গিয়ে থাকেন তাহলে কিভাবে সম্ভব মনে করেন? বিনয়বাবু খুব সহজ সুরেই বললেন, অ্যাক্সিডেন্ট, ট্রেন থেকে পড়ে কিংবা ওই ধরনেরই কিছু। এছাড়া আর কি বা হতে পারে বলুন? খুনও হতে পারে। সবাইকে চমকে দিয়ে কথাটা বলে উঠলেন বিনয়বাবুর স্ত্রী। দেবব্রত অবাক হয়ে জিজ্ঞাসা করলো, খুন? খুন কে করবে? তার মোটিভ মানে উদ্দেশ্যটা কি ছিল? আমার ধারণা খুনের উদ্দেশ্য একটা ছিল। ওর হাতে একটা আংটি ছিল। আমরা একবার নেপাল বেড়াতে গিয়েছিলাম। সেখানে একজন লামার সঙ্গে আমার দেওরের আলাপ হয়। লামা তাকে একটা আংটি দিয়ে বলেছিলেন এটা পরে থাকলে নাকি কোনোদিন কোনো বিপদ ঘটবে না। সেই সঙ্গে সাবধানও করে দিয়েছিল যেন সে কথা কাউকে না বলে। বোকা ছেলেটা আংটি সবসময় পরে থাকতো আর সবাইকে বলে বেড়াতো। তা থেকে কি প্রমাণ হয়? একজন ঝানু গোয়েন্দার মতো প্রশ্ন করলেন দেবব্রত। প্রমাণ কিছুই হয় না, তবে মনে হয় ওই আংটির লোভেই ওর সঙ্গে যে ছেলেটা ছিল সেই খুন করেছে। দেবব্রত একটু গম্ভীর হয়ে থেকে জিজ্ঞাসা করলেন, পুলিশ কিছু করতে পারলো না? না 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 না, কে একটা ছেলে হারিয়ে গেল বা মরলো তা নিয়ে বিহার পুলিশ বা কলকাতা পুলিশের তেমন মাথা ব্যথা ছিল না। দেবব্রত আবার কিছুক্ষণ ভাবতে লাগলেন। তারপর বললেন, মৃত্যু হয়েছে এমন যখন সিদ্ধান্ত নয় তখন অন্য কাউকে ডাকলেই হয়। না, ছোট কাকাকেই ডাকা হোক। তিনি মরে গিয়ে থাকলে নিশ্চয়ই আসবেন। বেশ, তাই ডাকো। ওরা ভাই বোনে তখন মুখোমুখি বসলো। ওহো, দেবব্রত বাধা দিলেন, তোমরা তো তাকে দেখোইনি, তাহলে স্মরণ করবে কি করে?
একটু হেসে বললেন, ওর একটা ছবি আছে? ওর মুখ চেয়ে সবাই মাথা নাড়ল। না না, খুব পুরনো একটা ছবি আছে বোধহয় অ্যালবামে, তাও ট্যাঙ্কের ভিতরে অনেক দিনের পুরনো, তো খুঁজে পাওয়া যাবে কি না? তবে তোমরা উঠে পড়ো, তোমাদের মা বাবাদেরকে বসতে দাও, তোমরা উঠে পড়ো। বিমর্ষ উদাসীন ভারাক্রান্ত মন নিয়ে ওরা উঠে পড়ল। বসলেন বিনয়বাবু ও তার স্ত্রী। ঘর হালকা নীল আলোয় জ্বলে উঠেছে, ধূপের গন্ধে ঘর ভরপুর। ওরা দুজনে কাপের উপর আঙুল ঠেকিয়ে চোখ বুজিয়ে এক মনে এবারে ছোট ছেলের কথা ভাবতে লাগলেন। গোটা ঘর স্তব্ধ, কারো নিঃশ্বাস ফেলার শব্দটুকু শোনা যাচ্ছে না। শুধু কড়ি কাঠের আড়ালে একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল। 2 মিনিট 3 মিনিট করে 10 মিনিট কেটে গেল, কিন্তু কাপ তো একটুও নড়ল না। সবাই চঞ্চল হয়ে উঠল, কিন্তু দেবব্রতর কোনো চাঞ্চল্য নেই, বরঞ্চ কেমন একটু খুশি খুশি ভাব। খুশির ভাব তো হবেই, ছেলেটা নিশ্চয়ই তাহলে বেঁচে আছে। যাক, নিশ্চিন্ত, উনি মৃত নন। এবার ইচ্ছা করলে আপনারা অন্য কাউকে। কথা শেষ হলো না, সবাইকে চমকে দিয়ে কাপটা হঠাৎ নড়ে উঠল। সবার নিঃশ্বাস বন্ধ করে কাপটার দিকে তাকিয়ে রইল সবাই। কাপটা প্রথমে ছোট বৃত্তের মধ্যে ঢুকল, তারপর হঠাৎ ছিটকে গিয়ে ছোট বৃত্তের বাইরে এসে এদিক ওদিক করতে লাগলো। দেবব্রত ফিসফিস করে বললেন, জিজ্ঞাসা করুন কে এসেছে। ওরা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো। এসব ক্ষেত্রে কাপটা ইংরেজি এক একটি অক্ষরের কাছে গিয়ে প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এক্ষেত্রে সেরকম কিছু ঘটল না। কাপটা শুধু বৃত্তের মধ্যেই ঘুরতে লাগলো, এত দ্রুত ঘুরতে লাগলো যে আঙুল দিয়ে ছুঁয়ে রাখা দায় হলো। এমন অদ্ভুত ব্যাপার দেবব্রত নিজেও কখনো দেখেননি। তিনিও যেন কেমন ভয় পেয়ে গেলেন, বলে উঠলেন, আপনার আঙুলটা সরিয়ে নিন। ওরা তাই করল। সঙ্গে সঙ্গে কাপটাও একেবারে নিশ্চল হয়ে পড়ে গেল। এ কোনো অশুভ আত্মারই কাজ, ক্ষতি করার জন্যই হঠাৎ এসে পড়েছিল। একটু থেমে বললেন, অনেক রাত হয়েছে, আর কাউকে ডেকে কাজ নেই আজকে। সকলেরই গা ছমছম করছিল। দ্বিরুক্তি কেউ না করে সবাই উঠে পড়ল। দরজায় কি কেউ কড়া নাড়ছে? হঠাৎ ঘুম ভেঙে গেল দেবব্রতর। অন্ধকার ঘর, প্রথমটা বুঝতেই পারল না কোথায় আছেন, কিন্তু ভেবে ওঠার আগেই দরজায় আবার কড়া নাড়ল, খুব জোরে জোরে শব্দ। শুনছেন? শিগগিরই একবার আসুন। ধড়মড় করে উঠে দেবব্রত ঘরের আলো জ্বেলে দরজা খুলে দিলেন। দেখলেন দরজার বাইরে দাঁড়িয়ে আছেন বিনয়বাবু আর তার স্ত্রী। ভয়ে তাদের মুখ সাদা। বলছিলাম যে একবার টিয়ে ঘরে আসুন না। দেবব্রত তখনই তাদের সঙ্গে চললেন। এটা সেই ঘর যেখানে কয়েক ঘন্টা আগেই প্ল্যান চ্যাট করা হয়েছিল। বিনয়বাবু সভয়ে বললেন, আমরা আসলে পাশের ঘরেই শুই। অনেকক্ষণ থেকেই এ ঘরে কিরকম একটা ঠুক ঠুক করে শব্দ হচ্ছিল। প্রথমে ভেবেছিলাম ইঁদুর টিঁদুর হবে, কিন্তু শব্দটা অন্যরকম। উঠে এসে দেখি সেই কাপটা মিড সেফের উপর থেকে নড়ছে, কিন্তু এখন। দেবব্রত বললেন, কই নড়ছে? মুখে হাসি হাসি ভাব নিয়েই দেবব্রত বললেন, ঘুমের ঘরে নিশ্চয়ই ভুল দেখেছিলেন, একটা কাপ কখনো এমনি নড়তে পারে না। তবু একটু অপেক্ষা করে ওরা সবেমাত্র ফিরে যাচ্ছিল এমন সময় শব্দ। সবাই চমকে উঠে দেখল কাপটা যে শুধু নড়ছে তা নয়, সেটা এগিয়ে এসেছে মিডসেফের ধার পর্যন্ত। ভয়ে দেবব্রতর মাথার চুল পর্যন্ত খাড়া হয়ে গেল। জীবনে তিনি অনেকবার প্ল্যান চ্যাট করেছেন, কিন্তু এমন দৃশ্য আগে কখনো দেখেননি। কি হবে দেবব্রত বাবু? আরে স্পিরিট দেখছি এখনো যায়নি, বোধহয় কিছু বলতে চায়। ঠিক আছে, আবার বসুন আপনারা, আমিও বসছি। কিন্তু বিনয়বাবুর স্ত্রী এবার আর কিছুতেই বসতে চাইলেন না। দেবব্রতবাবু বিরক্ত হয়ে বললেন, আমি 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 বসছি, আপনারা বসতে তো ভয় করছেন, আপনি বসুন। ভয় করলেও বিনয়বাবুকে বসতে হলো। যথারীতি খড়ি দিয়ে গণ্ডি কেটে তার মধ্যে কাপটা বসিয়ে দেবব্রতবাবু বললেন, নিন, রেডি? বিনয়বাবু প্রথম থেকেই দেবব্রতবাবুর দিকে তাকিয়ে কিছু যেন একটা ভাবছিলেন। এবার একটু ইতস্তত বোধ করেই বললেন, আপনি বসবেন, কিন্তু আপনি তো আমার ভাইকে দেখেননি কখনো। দেবব্রতবাবু যেন একটু থমকে গেলেন, বিরক্ত হলেন। তারপর একটু রেগে গিয়েই বললেন,
সে আমি বুঝবো। বলেই কাপের ওপর আঙুল ছোঁয়ালেন। সঙ্গে সঙ্গেই কাপটা ছোট গণ্ডি থেকে তীব্র গতিতে বেরিয়ে এসে বড় গণ্ডির ভিতরে ঘুরপাক খেতে লাগলো। দেবব্রতবাবুর ইঙ্গিতে বিনয়বাবু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে এসেছেন একটু দয়া করে জানাবেন? মুহূর্ত মাত্র দেরি না করে কাপটা প্রথমে এগিয়ে গেল আর অক্ষরটির কাছে, তারপর তরতর করে উঠে এলো এ অক্ষরের কাছে, তারপর একদম নেমে গিয়ে এনের কাছে গেল, সেখান থেকে ই আর তারপরে এনের কাছে গিয়ে থেমে গেল। সকলে ফিসফিস করে বলে উঠল, রমেন। ভুরু কুঁচকে দেবব্রতবাবু জিজ্ঞাসা করলেন, রমেন কে? ভাই, ও আমার ছোট ভাই। এই বলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন তিনি। কাপটা ততক্ষণে আবার ঘুরতে শুরু করেছে। কিছু যেন বলার জন্য ছটফট করছে কাপটা। রমেন ভাই আমার, কেমন আছিস ভাই? কি করে তোর এই সর্বনাশ হলো ভাই? কে করলো তোর এই সর্বনাশ? কোনো স্পিরিটই এত সব প্রশ্নের উত্তর একসঙ্গে দিতে পারে না। রমেনের আত্মাও দিল না। কাপটা শুধু এবার ধীর গতিতে এগিয়ে গেল এম এর কাছে, তারপর ইউ, তারপর আর, তারপর ডি, তারপর ই এর কাছে গিয়ে ফের আর এর কাছে গেল। কাপটা নড়ে নড়ে নয়, ছুটে ছুটে চলেছে বৃত্তের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। বিনয়বাবু আঙুল ঠেকিয়ে রাখতে পারছে না, একেবারে ঝুঁকে পড়েছেন কাপের উপরে। আর আশ্চর্য, দেবব্রতবাবুর হাতটা থরথর করে কাঁপছে। এই পর্যন্ত একটি কথাই স্পষ্ট হয়েছে, মার্ডার। তারপর আরও একটি কথা, উইথ ইউ। হঠাৎই দেবব্রতবাবু আঙুলটি তুলে নিলেন, সঙ্গে সঙ্গেই কাপটা নিশ্চল হয়ে গেল। এটাও কোনো নিশ্চয়ই খারাপ স্পিরিটই হবে, ভয় দেখাতে চায়। বলেই তিনি উঠে একেবারে নিজের ঘরে গিয়ে খেল দিলেন। টর্চের আলোয় রিস্ট ওয়াচটা একবার দেখলেন, রাত 3:30। ব্যাগটা তুলে নিয়েই জুতোর সামান্যতম শব্দটুকুও না করে চুপি চুপি বেরিয়ে পড়লেন দেবব্রতবাবু। 3 মাইল রাস্তা হাঁটতে হবে, হয়তো ছুটতেও হতে পারে। তারপর যেদিকে ট্রেন পাওয়া যায় সেটাই ধরে ছুটে ছুটে পড়তে হবে। রমেনের বাড়িটা যে এটা, সেটা কি আর তিনি জানতেন? ওর কথা তো ভুলেই গিয়েছিলেন। আগে মাঝে মাঝে ভাবতেন উস্ট্রি ফলস দেখতে না গেলেই হতো। ওরই আগ্রহে তো রমনকে যেতে হয়েছিল। বড্ড অহংকারী ছিল রমেনটা। আংটিটা সবাইকে দেখিয়ে বলতো, এই জিনিস রাজার ভাগ্যেও জোটে না। এই আংটি পড়া থাকলে কোনো বিপদ কাছে ঘেঁচতে পারে না। বিজ্ঞানের ছাত্র দেবব্রত, এসব কথায় কি তার বিশ্বাস? এই নিয়ে বহুবার ওর সঙ্গে তর্ক ঝগড়াও হয়েছে। উস্ট্রি প্রপাতের একদম ধারে একটা পাথরের উপর দাঁড়িয়ে আবার সেই তর্কের শুরু। রেগে গিয়ে দেবব্রত বলল, তাহলে ওই যেখানে তোড়ে জল পড়ছে সেখানে ঝাঁপ দে, দেখি কি করে বাঁচিস। রমেন একবার আংটিটার দিকে তাকিয়ে তারপর বলল, তা পারি। এ কথা বলেও রমেন একটু যেন ইতস্তত করছিল। একটু নাকানি চোবানি খাওয়ানোর জন্য দেবব্রত সামান্য একটু ঠেলা দিল রমেনকে। রমেন ছিটকে পড়ল 2 পা দূরে আরেকটা পাথরের কাছে, যেখানে মোটে হাঁটু জল, কিন্তু জায়গাটা বোধহয় খুব পিছল ছিল। আর তারপরেই সেসব আজ কতদিনের কথা। বয়স তখনই বা কত, 18 কি 19? দেবব্রতবাবু তখন প্রাণপণে ছুটছেন। স্টেশন এখনো অনেক দূরে।